হিজবুল্লাহ শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ শেষ বিদায়ে বৈরুতে লাখো মানুষের ঢল। জার্মানির পার্লামেন্ট নির্বাচনে জয়ী রক্ষণশীল গণতান্ত্রিক দল সিডিইউ। ভরাডুবির পর পরাজয় মেনে নিলেন চ্যান্সেলর ওলাফ শলস। আবারও জোট সরকার গঠনের সম্ভাবনা। এবং চতুর্থ দফায় আরও 12 অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক নয়, এবার তুরস্কের বিমানে করে দিল্লিতে অবতরণ। মোদী সরকারের সমালোচনায় বিরোধীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের জানাজা উপলক্ষে বৈরুতের স্টেডিয়ামে জড়ো হন লাখো মানুষ। এদিকে স্টেডিয়ামের ওপর দিয়ে ইসরায়েলের যুদ্ধ বিমান উড়ে যাওয়ার ঘটনায় উত্তেজনা শুরু হয়েছে দেশ জুড়ে। লেবাননের বৈরুতের ক্যামিল জামুন স্পোর্টস সিটি স্টেডিয়ামের এই দৃশ্যটি রোববার সকালের। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর জানাজা উপলক্ষে হাজার হাজার মানুষের এ সমাগম। বহু মানুষ লেবাননের বিভিন্ন স্থান থেকে পায়ে হেঁটেও স্থানটিতে পৌঁছেছেন নাসরাল্লাহর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে। একই দিন একই সঙ্গে জানাজা ছিল হিজবুল্লাহর আরেক শীর্ষ নেতা হাশেম সাফিউদ্দিনেরও। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক নেতাও আসেন এই দুই নেতার জানাজায় অংশ নিতে। জার্মানির পার্লামেন্ট নির্বাচনে জয়ী দেশটির রক্ষণশীল গণতান্ত্রিক দল সিডিইউ। ভরাডুবির পর পরাজয় মেনে নিয়েছেন ক্ষমতাসীন এসপিডি দলের বর্তমান চ্যান্সেলর ওলাফ শলস। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আবারও জোট সরকার গঠনে ভরসা রাখছেন স্থানীয় সহ প্রবাসীরা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে আগাম পার্লামেন্ট নির্বাচনে জয়ী রাজনৈতিক দলটির নাম ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ। ভোট গণনা শেষে দেশটির নির্বাচন কমিশন জানায় চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ ম্যার্চের দলটি ভোট পেয়েছে সর্বমোট 28.6%। দ্বিতীয় সর্বোচ্চ 20.4% ভোট পড়েছে উগ্র জাতীয়তাবাদী ও অভিবাসন বিরোধী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফটির ভোট বাক্সে। ক্ষমতাসীন দল এসপিডি মাত্র 16.4% ভোট পেয়ে নির্বাচনী ইতিহাসের সবচেয়ে বাজে ফলাফল মেনে নিতে হয় চ্যান্সেলর ওলাফ শলসকে। একই সাথে বর্তমান জোটের অন্য শরিক গ্রিন দল ভোট পেয়েছে মাত্র 12.2%। তবে 8.9% ভোট পেয়ে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে দেশটির পুরনো দল দি লিঙ্কে। সব মিলিয়ে দেশটির পার্লামেন্টে 630টি আসনের মধ্যে সর্বোচ্চ 209টি আসনে জয় পেয়েছে সিডিইউ এবং সিএসইউ। দ্বিতীয় সর্বোচ্চ 149টি আসনে ডানপন্থী দল এএফটি। মাত্র 119টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন এসপিডি। 90 আসনে গ্রিন দল সর্বোচ্চ 62টি আসনে জয় ছিনিয়ে নেয় দি লিঙ্কে। নির্বাচনে জিতে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সিডিইউ থেকে চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ ম্যার্চ। আর পরাজয়ের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন বর্তমান জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। Die Sozialdemokratische Partei steht zu diesem klaren 21তম সংসদ নির্বাচনে ভোট দিয়ে নিজেদের পছন্দের দলকে জয়ী করতে পেরে খুশি স্থানীয় সহ প্রবাসীরা। একটি অভিবাসী বান্ধব উদার ও বহুমাত্রিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থাতে আস্থা রাখতে চান তারা। উনি জোট সরকার তৈরি করবেন, না পারলেও একক সংখ্যাগরিষ্ঠ না হইলেও আমরা একটা জোট সরকার করতে পারবো বলে আমি আশা করি। এবার আমি প্রথমবারের মতো ভোট দিলাম জার্মানিতে। আমার প্রথম ভোটটা আমি সিডিইউকে দেই এবং সেকেন্ড ভোটটা আমি এসপিডিকে দেই। আমি আশা করি এই দুইটা দলই জার্মানিতে ভালো কিছু করতে পারবে। একজন প্রবাসী ব্যবসায়ী হিসাবে আমরা চাই যে সরকারই আসুক তার হতে হবে একজন প্রবাসী বান্ধব এবং গণতান্ত্রিক সরকার। নির্বাচনে কেমন ফলাফল হবে তা আগে থেকেই ছিল পরিষ্কার। যদিও আমি ফ্রিডরিশ মের্চকে পছন্দ করি না, কিন্তু অভিবাসী ইস্যুতে আশা করি তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং এএফডিকে ঠেকাতে পারবেন। অন্যদিকে সংসদে বিরোধী দল হিসেবে দি লিঙ্কে নির্বাচিত হয়েছে, তাতে আমি খুশি। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সরকার গঠনে আলোচনা শুরু করেছে দেশটির রাজনৈতিক দলগুলো। বিজয়ী দল সিডিইউ ও সিএসইউর সাথে এসপিডি ও গ্রিন দল কিংবা পিএসপির মধ্যে জোটের সম্ভাবনা থাকলেও চরম রক্ষণশীল দল এএফটির সঙ্গে জোট বাঁধতে নারাজ জার্মানির নতুন সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্চ। জার্মানিতে দিনভর ভোট গ্রহণ শেষে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি আসনে জয়লাভ করেছে চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ ম্যার্চের সিডিইউ এবং সিএসইউর প্রার্থীরা। আবার কোথাও কোথাও এসপিডি এবং গ্রিন দলের প্রার্থীরা জয়ী হলেও দেশটির পূর্বাঞ্চলে অর্থাৎ থুইডিংেন, জাকসেন আনহাল্ট এবং ব্রান্ডেনবুর্গে সবচেয়ে বেশি ভোট পড়েছে চরম রক্ষণশীল উগ্রবাদী দল এএফডির বাক্সে।
সব মিলিয়ে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকারের সম্ভাবনা দেখছেন অনেকেই। জার্মানি থেকে বিঠু বড়ুয়া, সময় সংবাদ। দিন কয়েকের মধ্যেই জার্মানির হাল ধরতে যাচ্ছে দেশটির নতুন প্রশাসন। তবে বার্লিনের পরবর্তী উত্তরসূরির চলার পথ মোটেও সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ক্ষমতায় এসেই জার্মানির নাজুক অর্থনীতি, জোটে বিরোধ, জলবায়ু ও অভিবাসন নীতি নিয়ে ব্যস্ত সময় পার করতে হবে নতুন চ্যান্সেলরকে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক এই চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলবে বলে ধারণা বিশ্লেষকদের। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি। তবে 2020 সালের করোনা মহামারী যেন মন্থর করে দিয়েছে দেশটির অর্থনীতির গতি। 2020 সালের পর থেকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারেনি রফতানি নির্ভর অর্থনীতির দেশ জার্মানি। এ অবস্থায় বার্লিনের হাল ধরার দায়িত্ব পড়তে যাচ্ছে নতুন প্রশাসনের কাঁধে। এতে ক্ষমতায় এসেই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন তারা। চীনের রফতানি বৃদ্ধি, রাশিয়ার সস্তা তেল এবং বিপত্তিহীন বিশ্ব বাণিজ্য সব মিলিয়ে 2005 থেকে 19 সালের মধ্যে ব্যাপক সফলতার মুখ দেখে জার্মানি। এছাড়াও বিশ্ববাজারে জার্মানির নির্মিত অটোমোবাইল বা গাড়ির সমাদরও বৈদেশিক মুদ্রা নিয়ে আসে দেশটিতে। তবে এরপর থেকে বদলাতে শুরু করে পরিস্থিতি। 2023 ও 24 পরপর 2 বছরই জার্মানির অর্থনীতিতে ভাটা দেখা দেয়, যা 2020 সালের পর থেকে দেশটির অর্থনীতিতে সবচেয়ে বড় ক্ষতি বলে জানান বিশ্লেষকরা। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জার্মানির বর্তমান অর্থনীতিকে স্থবির ও বার্ধক্যগ্রস্ত বলে আখ্যা দেন এক বিশ্লেষক। এর বড় একটি কারণ হিসেবে চীনের অর্থনীতিকে দায়ী করছে জার্মানি। চীনের বিশাল অর্থনীতি যখন ফুলে ফেপে উঠছিল, তখন বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের দিকে ঝোঁক বাড়ে বাসিন্দাদের। এতে জার্মানির রফতানি নির্ভর অর্থনীতিতেও সাফল্যের জোয়ার আসে। তবে বর্তমানে চীনের অর্থনীতির গতি ধীর হয়ে আসায় তার সরাসরি প্রভাব পড়েছে জার্মানির ওপর। এছাড়াও দেশটির অটোমোবাইল ইন্ডাস্ট্রির সাফল্যও তাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এই সফলতায় তাদেরকে বিএমডব্লিউ, মার্সিডিজ এবং অডির মতো জ্বালানি নির্ভর গাড়ির ব্র্যান্ডকে বিদ্যুৎ ভিত্তিক গাড়ির দিকে এগোতে বাধা দিচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। এতে গাড়ির বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তারা। এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তেলের জন্য চড়া অর্থ খরচ করতে হচ্ছে জার্মানিকে। এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক, যা বিশ্ব বাণিজ্যকে এর মধ্যেই নাড়িয়ে দিয়েছে। সন্দেহাতীতভাবে এর প্রভাব জার্মানির অর্থনীতিতেও পড়তে যাচ্ছে। এ অবস্থায় দেশটির ভঙ্গুর অর্থনীতিকে নতুন করে গড়ে তোলার সম্পূর্ণ দায়িত্ব বর্তাবে জার্মানির নতুন প্রশাসনের ওপর। এমনকি যদি তারা দেশের অর্থনীতি সামাল দিতে ব্যর্থ হয়, তবে তার পরিণামও ভয়াবহ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নেই যাত্রী ও উড়োজাহাজ, পাকিস্তানের নতুন এক আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে আলোচনা। চীনের সম্পূর্ণ অর্থায়নে নির্মিত প্রকল্প চালু নিয়ে অনিশ্চয়তা। শান্তির জন্য প্রয়োজনে পদ ছাড়তে রাজি আছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে পদত্যাগের বিনিময়ে ন্যাটোর সদস্য পদ চেয়েছেন তিনি। এদিকে যুদ্ধের 3 বছর পূর্ণ হওয়ার আগের দিন ইউক্রেনে এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এদিকে ইউক্রেনের শান্তি এলে পদ ছাড়তেও রাজি আছেন বলে জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার পদত্যাগের বিনিময়ে ইউক্রেনের ন্যাটোতে যোগদান করার বিষয়টি নিশ্চিত করা যায় কিনা তা নিয়ে আলোচনা হতে পারে বলে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এমনকি যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদ দিয়ে যদি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত হয়, তবে চুক্তি করতেও রাজি আছেন বলে জানান জেলেনস্কি। যদি এটি ইউক্রেনের শান্তি নিয়ে আসে এবং সত্যি আপনারা চান যে আমি আমার পদ ছেড়ে দেই, আমি তা করতে প্রস্তুত। দ্বিতীয়ত, যদি সুযোগ থাকে তবে আমি এটি ন্যাটোর সদস্যপদের বিনিময়ে করতে পারি। আমি তাৎক্ষণিকভাবে এটি করব। এ নিয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন নেই। আমি আজ ইউক্রেনের নিরাপত্তার দিকে মনোযোগ দিচ্ছি, 20 বছর পরে নয়। আমি কয়েক দশক ধরে ক্ষমতায় থাকার পরিকল্পনা করছি না, তাই এটি আমার লক্ষ্য এবং আমার স্বপ্ন। যুদ্ধে মার্কিন নেতাদের প্রধান সাহায্যকারী হিসেবে দেখছেন জেলেনস্কি। ট্রাম্পের পাশাপাশি ইউরোপীয় নেতাদেরকে ইউক্রেনের আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3 বছর পূর্তি আজ। এই যুদ্ধের কারণে প্রভাবিত হয়েছে রাশিয়া ও ইউক্রেনের অর্থনীতি। বিশ্লেষকরা জানান, পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও রাশিয়া নিজেদের আর্থিক খাত শক্তিশালী করেছে। তবে ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে ইউক্রেনের অর্থনীতি।
তহবিলের তথ্য অনুসারে ৩ বছরে রাশিয়ায় মুদ্রাস্ফীতি ৯.৫% এবং ইউক্রেনে 12%, যা উভয় দেশের নাগরিকদের জীবনে ক্ষতিকর প্রভাব ফেলেছে। যদিও পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে, তবুও স্থিতিশীল রয়েছে রুশ অর্থনীতি। ২০২৩ ও ২০২৪ সালে রাশিয়ার জিডিপি প্রবৃদ্ধি ৩.৬%, যা যুদ্ধ শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার প্রমাণ। পশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া বিকল্প বাণিজ্য রুট তৈরি করেছে। মস্কো তেল, প্রাকৃতিক গ্যাস, নিকেল ও প্লাটিনাম বাণিজ্যের মাধ্যমে চালিয়ে যাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমরাস্ত্রের উৎপাদন বাড়িয়েছেন। চীন ও ভারতের সঙ্গে জ্বালানি রপ্তানি বৃদ্ধি পেয়েছে। অস্ত্র উৎপাদন ও সামরিক খাতে বিনিয়োগ বৃদ্ধির ফলে কর্মসংস্থানও বেড়েছে। কিছু বিশ্লেষক দাবি করছেন, মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে দিলে রাশিয়ার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে, যদিও ইউরোপের কিছু দেশ এ বিষয়ে দ্বিধায় রয়েছে। অন্যদিকে ইউক্রেন বড় ধরনের অর্থনৈতিক সংকটে রয়েছে। দেশটির জিডিপি ২০২২ সালে ৩৬% সংকুচিত হয়েছিল এবং এখনও প্রাক যুদ্ধ পর্যায়ে পৌঁছাতে পারেনি। পশ্চিমা ঋণ ও সাহায্যের উপর নির্ভরশীলতা বাড়ায় বিনিয়োগকারীরা সেখানে নিরাপত্তাহীনতা দেখছেন। ইউক্রেনের শিল্পক্ষেত্র যুদ্ধপূর্ব অবস্থার তুলনায় এখন অনেক পিছিয়ে আছে। যেমন স্টিল উৎপাদন এখন মাসে প্রায় ০.৬ মিলিয়ন টন, যা যুদ্ধের আগে প্রায় ১.৫ মিলিয়ন টন ছিল। কর্মসংস্থানের ক্ষেত্রে এখনও চ্যালেঞ্জ বিদ্যমান, যেখানে বেকারত্বের হার প্রায় ১৬.৮% বলে জানা গেছে। ইউক্রেনের পুনর্গঠনের জন্য আনুমানিক $৫০০ বিলিয়ন প্রয়োজন হতে পারে। ইউক্রেনের সর্বোচ্চ সহায়তার প্রধান উৎস ছিল যুক্তরাষ্ট্র, যা $৯৫ বিলিয়ন সামরিক, মানবিক ও আর্থিক সহায়তা প্রদান করেছে। বর্তমানেই নয়, ভবিষ্যতের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করছে। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। চতুর্থ দফায় আরও ১২ অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। তবে এবার মার্কিন সামরিক বিমানে নয়, তুরস্কের একটি যাত্রীবাহী উড়োজাহাজে করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে প্রায় ৩৫০ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হয়ে ভারতে ফিরেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আওতায় গেল ৫ ফেব্রুয়ারি প্রথম দফায় ১০৪ অবৈধ অভিবাসী নিয়ে দিল্লির বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সামরিক বিমান। এরপর ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ১১৯ জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়। এর ঠিক ২ দিন পর তৃতীয় দফায় হাতকড়া পায়ে শিকল পরিয়ে আরও ১১২ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ে মোদী সরকার। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যেই রোববার চতুর্থ দফায় আরও ১২ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এদিন দিল্লি বিমানবন্দরে অবতরণ করে তুরস্কের একটি বিমান। সেই বিমানে ছিলেন ওই ১২ জন। এদের মধ্যে ৪ জন পাঞ্জাবের, ৩ জন হরিয়ানা এবং ৩ জন উত্তরপ্রদেশের বাসিন্দা। পানামা, ইস্তাম্বুল হয়ে দিল্লিতে পৌঁছায় তারা। প্রাথমিকভাবে জানা গেছে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা এই ভারতীয়রা পানামার একটি হোটেলে বন্দী ছিলেন। পানামা এবং কোস্টারিকা যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠাতে বিশেষ ভূমিকা রাখছে। এর আগে অবৈধ অভিবাসীদের নিয়ে ভারতে পরপর ৩ বার অবতরণ করে মার্কিন সামরিক বিমান। দেশের মাটিতে পা রেখে অভিবাসীরা অভিযোগ করেন তাদের উপর অত্যাচার করা হয়েছে। পায়ে শিকল বেঁধে হাতকড়া পরে তাদের রাখা হয়েছিল বিমানে। তবে এই ১২ জনের অভিজ্ঞতা কেমন তা এখনও স্পষ্ট নয়। রাহানুল রানা, সময় সংবাদ। এবার মার্কিন কর্মকর্তাদের কাজের হিসেব চেয়ে ইমেইল পাঠালো ট্রাম্প প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তা স্বেচ্ছায় পদত্যাগ হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন সরকারি দক্ষতা বিভাগের প্রধান ইলন মাস্ক। কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে ব্যয় সংকোচনের এই কৌশলের কঠোর সমালোচনা করেছে মার্কিন সরকারি কর্মচারীদের সংগঠন দ্য আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ। গত সপ্তাহে আপনি কি করেছেন? এই শিরোনামে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্মকর্তাদের কাছে কাজের হিসেব চেয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মেইল পাঠানো হয়। স্থানীয় সময় শনিবার বিকেলে পাঠানো এই ইমেইলে কর্মীদের গত সপ্তাহের কাজ ৫টি পয়েন্টে উল্লেখ করতে বলা হয়। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগ বা ডিওজিইর প্রধান ইলন মাস্ক। মার্কিন এ ধনকুবের বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ওই মেইলের জবাব না দিলে তা কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগ হিসেবে গণ্য করা হবে। মাস্ক তার পোস্টটি দেওয়ার কয়েক ঘন্টা আগে ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই বিষয়ে একটি পোস্ট করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ২৩ লাখের শক্তিশালী সরকারি কর্মী বাহিনীর সংখ্যা কমানোর প্রচেষ্টায় ডিওজিইর আরও আক্রমণাত্মক হওয়া উচিত। যদিও এরই মধ্যে কর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ফেডারেল এভিয়েশন বিভাগের কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
সরকারি কর্মী ছাঁটাই করে ব্যয় কমানোর এই কৌশল নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। একে অমানবিক ও অসম্মানজনক বলে অভিহিত করেছে মার্কিন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংগঠন দ্য আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ। এর আগেও ইলন মাস্ক তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের কঠোর শর্তে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তা না হলে পদত্যাগ করার বিকল্প দিয়েছিলেন তিনি। এবার ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পেয়েও সেই একই নীতি অবলম্বন করছেন মার্কিন এই ধনকুবের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তিব্বতী নববর্ষ ঘিরে লাসার বাজারে উৎসবের আমেজ। নজর কাটছে হস্তশিল্প থেকে শুরু করে মুখরোচক খাবার। বলিভিয়ায় ঐতিহ্যবাহী কার্নিভালে বিপুল পর্যটকের সমাগম। যাত্রী নেই, উড়োজাহাজও নেই, তবুও পাকিস্তানের নতুন গাদার আন্তর্জাতিক বিমানবন্দর রয়ে গেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। চীনের সম্পূর্ণ অর্থায়নে নির্মিত $240 মিলিয়ন এই প্রকল্প কবে চালু হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এর বিপরীতে আশেপাশের বেলুচিস্তানের বাস্তবতা একেবারেই ভিন্ন, যেখানে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট প্রকট। বছরে 4 লাখ যাত্রীকে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে পাকিস্তানের উপকূলীয় শহর গাদারে 2024 সালের অক্টোবরে নতুন বিমানবন্দর নির্মাণ করা হয়। অথচ শহরের মোট জনসংখ্যাই মাত্র 90,000। এলাকাটি এখনও জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গেও সংযুক্ত নয়। রয়েছে পর্যাপ্ত বিশুদ্ধ পানির অভাব। এই অবস্থায় এই বিমানবন্দর কতটা প্রাসঙ্গিক তা নিয়ে প্রশ্ন স্থানীয়দের। গত এক দশকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের মাধ্যমে বেলুচিস্তান ও গাদারে বিপুল বিনিয়োগ করেছে চীন। যদিও সরকার এই প্রকল্পকে পরিবর্তনশীল হিসাবে দেখাচ্ছে, তবে বাস্তবে ভিন্ন অভিজ্ঞতার কথা জানাচ্ছেন স্থানীয়রা। বাসিন্দারা বলছেন, বিশাল বাজেটের উন্নয়ন প্রকল্পগুলো শেষ হওয়ার পরও কোনো কর্মসংস্থান তৈরি হয়নি। বিমানবন্দর চালু না হওয়ায় বন্দরেও কোনো কার্যক্রম নেই। 20 বছর হয়ে গেল বন্দর তৈরি হয়েছে, এখন আন্তর্জাতিক বিমানবন্দরও হয়েছে, কিন্তু গাদারের একজন মানুষকেও চাকরি দেওয়া হয়নি, একজন নিরাপত্তা রক্ষী হিসেবেও না। আমাদের জন্যই যদি উন্নয়ন হয়, তাহলে আমরা কেন এর বাইরে? এই প্রকল্পের কারণে বেলুচিস্তানে দীর্ঘদিনের বিদ্রোহ আরও তীব্র হয়েছে। স্থানীয় বিচ্ছিন্নতাবাদীরা অভিযোগ করেছেন, প্রকল্পের সুবিধা পাচ্ছেন বাইরের লোকেরা, কিন্তু স্থানীয় জনগণ অবহেলিত রয়ে গেছেন। চীনা বিনিয়োগ সুরক্ষিত রাখতে গাদারে সামরিক তৎপরতা বাড়িয়েছে সরকার। শহর জুড়ে চেকপোস্ট, কাঁটাতারের বেড়া, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এতে স্থানীয়দের জন্য আরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আগে আমরা রাতে পাহাড়ে বা গ্রামে গিয়ে নির্ভয়ে চলাফেরা করতে পারতাম। কেউ আমাদের জিজ্ঞেস করতো না কোথা থেকে এসেছি বা আমাদের পরিচয় কি, কিন্তু এখন বারবার আমাদের পরিচয় জানতে চাওয়া হয়। আমরা তো এখানকার বাসিন্দা, আমাদেরকেই প্রমাণ দিতে হবে কেন? যারা জিজ্ঞেস করে তাদের আগে নিজেদের পরিচয় দেওয়া উচিত। সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে কয়েক হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, তবে স্থানীয়রা সেই সুযোগ পাচ্ছেন কিনা তা স্পষ্ট নয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোমে জরুরি অবতরণ করেছে। ইমেইলে হুমকি পাওয়ার পর ফ্লাইটটি রোমের ফিউচি মিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। হুমকির কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার বোয়িং 783 ড্রিম লাইনার ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। পরে হামলার হুমকি পাওয়ায় ফ্লাইটটি ইউরোপের দিকে ঘুরিয়ে নেওয়া হয়। দেখছেন আন্তর্জাতিক সময়। খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বিশ্ববাসীর কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছেন তার অনুসারীরা। 88 বছর বয়সী পোপ ফ্রান্সিস শ্বাসযন্ত্রের সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হন হাসপাতালে। পোপের স্বাস্থ্যের অবস্থা সংকটজনক বলে নিশ্চিত করেছে ভ্যাটিকান। তবে তিনি ওষুধে সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তারা আরও জানান, পরীক্ষায় দেখা গেছে পোপের প্লাটিলেট সংখ্যা কম, যা রক্ত স্বল্পতার সঙ্গে সম্পর্কিত। দেখছেন আন্তর্জাতিক সময়। আয়ারল্যান্ডে প্রথমবারের মতো নারী উদ্যোক্তাদের নিয়ে ঈদ বাংলা বাজারের আয়োজন করা হয়েছে। মেলায় অংশগ্রহণ করেন বহু প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তা। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন তারা। তাদের উৎসাহ দিতে ভিড় জমান শত শত ক্রেতা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত।
বিভিন্ন স্টলে ভিড় করেছেন অনেকে, কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন তারা। এমন চিত্রের দেখা মিলল ডাবলিনের সেন্ট ক্যাবিন্স কলেজের হলরুমে। আয়ারল্যান্ডের সিমসাম গোছানো কাউন্টি ওয়াটারফোর্ড, এখানকার কন্যাজয়া জননী গ্রুপের পক্ষ থেকে আয়োজন করা হয় ঈদ বাংলা বাজারের। এই প্রথমবারের মতো দেশটিতে নারী উদ্যোক্তাদের নিয়ে এমন ভিন্নধর্মী আয়োজন করা হলো। উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন শত শত ক্রেতা। শুধু কাপড়ই নয়, বাংলাদেশি অনেক সুস্বাদু খাবারের স্টলেরও দেখা মেলে বাংলা বাজারে। সুলভ মূল্যে বিভিন্ন ধরনের বাংলাদেশি পণ্য বিক্রি করা হয়। প্রতিটি স্টলে ছিল ক্রেতাদের উপস্থিতি। এমন আয়োজন দেশীয় পণ্যের চাহিদা আরো বাড়াবে বলে মনে করছেন উদ্যোক্তারা। প্রবাসের মাটিতে আমরা সকল নারী উদ্যোক্তা আমাদের দেশীয় পণ্যকে রিপ্রেজেন্ট করতে পেরে আমরা গর্বিত। মানুষের ভিড়ে মনে হচ্ছে যে আমরা এক টুকরো বাংলাদেশ এই হলের ভিতরে চলে আসছে। এখানে আসলে এরকম মেলা আমাদের দেশি পণ্যের জন্য মানে খুবই, আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট। এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মরাও এমন আয়োজন দেখে দারুণ উৎসাহ পেয়েছে। এটা একটা গেট টুগেদারের মতন, মানুষ অনেক দূরে থেকে আসে এই গেট টুগেদারের জন্য, এন্ড উই ক্যান মেক ফ্রেন্ডস। মাঝে মাঝে হওয়া দরকার। অনেক জামা কাপড় কিনলাম বাঙালি, দেন অনেক কিছু খেলাম। আয়ারল্যান্ডে অনেক বাঙালি উদ্যোক্তা মহিলা ভাবিরা আছেন, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ ফিউচারে আরো বড় পরিসরে আরো সাকসেসফুল করব আমরা। দেশীয় পণ্যের প্রসার করার পাশাপাশি নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। আগামীতে আরো বড় পরিসরে এমন আয়োজন নিয়ে হাজির হওয়ার কথা জানান তারা। সব মিলিয়ে 21 জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছিলেন এই আয়োজনে। আয়ারল্যান্ডের এই কন্যাজয়া জননীর এমন আয়োজনে এখানে নারী উদ্যোক্তারা যেমন একদিকে উৎসাহিত হচ্ছেন, পাশাপাশি নতুন উদ্যোক্তাও সৃষ্টি হচ্ছে, বাড়ছে দেশীয় পণ্যের প্রচার। এতে করে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে একটু হলেও যোগ হবে তাদের কন্ট্রিবিউশন। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়ার বাংলাদেশি অধ্যুষিত এলাকা ক্যাম্পবেল টাউনে প্রথমবারের মতো দিনব্যাপী অমর 21শে বইমেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় কাউন্সিলরের সার্বিক সহযোগিতায় বাঙালির প্রাণের এ মেলা প্রথম প্রচেষ্টাতেই ব্যাপক সাড়া ফেলেছে। অস্ট্রেলিয়া থেকে এস.এম. আমিনুল রুবেলের রিপোর্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মানে সপ্তাহান্তে অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা ইঙ্গেলবার্নে প্রথমবারের মতো আয়োজিত হলো অমর 21শে বইমেলা। সিটি কাউন্সিলের সহযোগিতায় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অফ ক্যাম্পবেলটাউন দিনব্যাপী এই বইমেলার আয়োজন করে। দিনের শুরুতে প্রভাত ফেরি ও অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। মেলায় দেশি বিদেশি বেশ কয়েকটি বইয়ের স্টল ও দেশি হরেক রকমের খাবারের স্টল অংশগ্রহণ করে। প্রতিটি স্টল বাংলা ভাষার ও আন্তর্জাতিক সমাদৃত নানান বই দিয়ে সাজানো হয়। প্রথমবারের মতো এই এলাকায় মেলা আয়োজিত হলেও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে প্রচুর নতুন প্রজন্মের বাংলাদেশি শিশুরা বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত হতে বাবা মায়ের সাথে বই মেলা উপভোগ করে। স্থানীয় শিল্পীরা সারাদিন ব্যাপী দেশাত্মবোধক গান, নাচ, আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মনোরঞ্জন করেন। বাংলাদেশের সাথে সাথে আবার অস্ট্রেলিয়াতেও মার্শাল্লাহ বেশ পাঠক গড়ে উঠেছে। ক্যাম্পবেলটাউন এলাকা এখন সিডনিতে এক বড় বাঙালি অধ্যুষিত এলাকা এবং সেখানে একটা বই মেলার প্রয়োজনীয়তা অনেক দিন ধরেই সবাই বলছিল। এবছর আমরা সাহস করে সেটা শুরু করেছি। গত 10-15 বছর ধরে এই বই পড়া, বই আন্দোলনের সাথে রয়েছে। আমরা চাই আমাদের একটা মনুমেন্ট হোক। লাস্ট 8 বছর ধরে এটা নিয়ে আমি কাজ করতেছি, তো আমি আশা করি ইনশাআল্লাহ আমাদের এই মনুমেন্ট এই বছরের ভিতরেই হবে। উল্লেখ্য, ক্যাম্পবেলটাউন এলাকায় অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান শিশুদের বসবাস। সম্প্রতি এই এলাকায় 3 জন বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এছাড়া এখানে নির্মিত হতে যাচ্ছে স্থায়ী শহীদ মিনার। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। বলিভিয়ার ওরুরো শহরে হাজারো সুরের সম্মিলনে শুরু হলো ঐতিহ্যবাহী কার্নিভাল। কয়েক হাজার সঙ্গীত শিল্পী আর বাহারি নৃত্যে মুখরিত হয়ে উঠেছে পুরো শহর। ঐতিহ্যবাহী এই উৎসবকে কেন্দ্র করে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক পর্যটক।
বর্ণিল পোশাক, সুরেলা বাদ্যযন্ত্র আর চমকপ্রদ নৃত্যে মেতে উঠেছে বলিভিয়া। ওরোরো শহরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কার্নিভাল। উৎসবের সূচনায় বিশাল ব্যান্ড শোতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন দেশ থেকে আসা অন্তত ৭০টি ব্যান্ড ও ৫,০০০-এর বেশি সঙ্গীত শিল্পী। হাজারো মানুষের সমাবেশে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। আমি এই ব্যান্ড উৎসবকে বেড়ে উঠতে দেখেছি। প্রথমে ছিল মাত্র ১০০ থেকে ৩০০ জন, এখন তা প্রায় ৬,০০০-এ পৌঁছেছে। এটি সত্যি অবিশ্বাস্য দৃশ্য। বলিভিয়ার হৃদয়ে অনুষ্ঠিত এই কার্নিভাল শুধু একটি উৎসব নয়, একটি প্রাচীন সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের প্রতিচ্ছবি। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে বলিভিয়ার দ্বিশতবার্ষিকীকে। এই উৎসবের মূল আকর্ষণ ডায়াবলাদা নৃত্য। শয়তান ও দেবতার লড়াইকে উপস্থাপন করা এই নৃত্য ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন। নৃত্যশিল্পী হিসেবে এত চমৎকার সঙ্গীত শিল্পীদের সঙ্গে পরিবেশন করতে পারা সত্যিই গর্বের। এই কার্নিভালকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। প্রাচীন আন্দিয়ান সংস্কৃতি ও ঔপনিবেশিক ঐতিহ্যের মিশ্রণে গড়ে ওঠা এই উৎসব শুধু বলিভিয়ার নয়, গোটা লাতিন আমেরিকার গর্ব। সেই সঙ্গে বলিভিয়ার সংস্কৃতির ঐতিহ্যের ধারক ও বাহক এই উৎসব। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। তিব্বতের লাসার বাজারে এখন উৎসবের আমেজ। তিব্বতী নববর্ষকে ঘিরে জমে উঠেছে কেনাকাটা। হস্তশিল্প থেকে শুরু করে ঐতিহ্যবাহী খাবার, সবকিছুই ক্রেতাদের নজর কাড়ছে। উৎসবের রঙে রঙিন তিব্বতের লাসা শহর। তিব্বতী নববর্ষ উপলক্ষে লাসার বাজারে যেন উচ্ছ্বাসের কমতি নেই। কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন বাসিন্দারা। লাসার অন্যতম বারঘর শপিং মলে ১,০০০-এরও বেশি স্টলে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। নতুন বছরকে স্বাগত জানাতে শহর জুড়ে চলছে প্রস্তুতি। সূক্ষ্ম কারুকাজ, ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং তিব্বতের মুখরোচক খাবার, এই সব কিছুই ক্রেতাদের আকর্ষণ করছে। এখানে সত্যি অসাধারণ প্রস্তুতি হয়েছে। এখানে নানা রকমের পণ্য পাওয়া যাচ্ছে। রাজধানী লাসার পাশাপাশি অন্যান্য শহরেও নববর্ষকে ঘিরে চলছে নানা আয়োজন। নতুন সাজে সেজেছে ডাকজে জেলার নববর্ষ শপিং মল। ৩২০-এরও বেশি স্থানীয় বিক্রেতা একত্রিত হয়ে এনেছেন নতুন বছরের ফুল, উচ্চভূমির বার্লি বীজ ও মনোহর চামা বাক্স, যা তিব্বতী সংস্কৃতির এক অমূল্য অংশ। দর্শনার্থীরা তিব্বতের লোকনৃত্য ও বিশেষ নববর্ষের কবিতা উপভোগ করছেন। এছাড়া স্থানীয় ক্যালিওগ্রাফিকদের হাতের কারুকার্যও মুগ্ধ করছে পর্যটকদের। তিব্বতী বর্ষপুঞ্জের প্রথম দিন থেকে শুরু হওয়া এই নববর্ষ উদযাপন চলবে ১৫ দিন পর্যন্ত। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টাইগারদের মুখোমুখি হওয়ার আগে উজ্জীবিত কিউইরা। তাদের নিশানায় লাল সবুজের ৩ নয়া সেনানী রিশাদ, জাকের, রানা। তবে সেটা নিয়ে একেবারেই ভাবনা নেই ফিল সিমন্সের। নিজের ব্যাটারদের ওপর পূর্ণ আস্থা ক্যারিবিয়ান বসের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৩টায়। রাওয়ালপিন্ডি থেকে নিয়ন মুহাইমিনের ম্যাচ রিপোর্ট। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে এসে এখন টিকে থাকার লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারে ব্যাকফুটে টাইগাররা, তাই তো শেষ অনুশীলন সেশনে মনোযোগী শান্ত মিরাজরা। স্বাভাবিকভাবেই মাঠে এসে আগে উইকেটের কাছে এগিয়ে গেলেন শান্ত। ব্যাটিং পজিশনে দাঁড়িয়ে দেখে নিলেন চারদিক। সম্ভবত কিভাবে রানে ফেরা যায় সেটাই ভাবছিলেন অধিনায়ক। যদিও কোচের কথা, কারো ফর্ম নিয়েই চিন্তিত নন তিনি, বরং নতুন ম্যাচে নতুন দিনে নতুন স্বপ্ন দেখালেন ক্যারিবিয়ান বস। আমি ব্যাটারদের নিয়ে ভাবছি না। এক ম্যাচে রান পেলেই পরিস্থিতি বদলে যাবে, আর এটা একটা নতুন ম্যাচ, নতুন দিন। এখানে অতীত প্রভাব ফেলবে না। রেকর্ড দিয়ে ম্যাচ জেতা যায় না, মাঠে খেলতে হবে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই হয়তো আলোচনাটা একটু বেশি। তার উপর ভেন্যু রাওয়ালপিন্ডি, যেখানে রান হয় দেদারসে, আর এ মাঠেই আবার স্বাগতিকদের বিপক্ষে আছে লাল সবুজের সুখস্মৃতি। সব মিলিয়ে আত্মবিশ্বাস তাই তুঙ্গে থাকার কথা শান্ত বাহিনীর। কোচও ইঙ্গিত দিলেন সেরকমই। এ মাঠে ৩০০ করতে হবে, না হলে চেস করতে হবে। ছেলেদের দুটো সামর্থ্যই আছে, আর নিউজিল্যান্ডের প্রস্তুতি হয়তো আমাদের চেয়ে একটু বেশি। তবে আমরা চেষ্টা করব এমন কিছু করার যাতে তাদের প্রস্তুতি কাজে না লাগে। সোজা কথা, আমাদের জিততে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জিতেছে কিউইরা। যদিও সে আসরের সঙ্গে মেগা ইভেন্টকে মেলাতে চান না স্যান্টনার।
যে ফাইনাল জিতেছি তার সাথে এটার কোনো সম্পর্ক নেই, সেটা হয়ে গেছে আর এটা করতে হবে। বাংলাদেশকে সমীহ না করলে তারা আমাদের চমকে দিতে পারে। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৪৫ বার মুখোমুখি হয়েছে দুদল, যেখানে কিউইদের ৩৩ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ১১ বার। উইকেট এবং কন্ডিশন পক্ষে না পেলেও রাওয়ালপিন্ডির গ্যালারি যে আবার বাংলাদেশের পক্ষেই থাকবে সেটা কিন্তু হলফ করেই বলা যায়। এখন দেখার বিষয় সেই অনুপ্রেরণা কাজে লাগিয়ে শান্তরা নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে পারেন কিনা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন সময়ের।